হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। জেনারেলি আমার পডকাস্টটা হলো বাড়ি থেকে, বাট দুর্গাপুজোর সময় প্রায় দুটো দুর্গাপুজো তো আমরা পার করলাম একসাথে, কিন্তু তার মাঝখানে এরকম কোনো সুযোগ হয়নি যে একটা প্যান্ডেলে এসে তার ক্রিয়েটারদের সঙ্গে কথা বলার সুযোগ। এটা প্রথমবার পেলাম এবং প্রচণ্ড এক্সাইটেড হয়েছি আমি, কারণ এরকম একটা স্ট্রাকচার বা এরকম একটা জিনিস যে চোখের সামনে চাক্ষুষ করব এটা আমি এক্সপেক্টই করিনি। আর বিশ্বাস করুন, একটা শব্দ আছে স্পেল বাউন্ড, ওই স্পেল বাউন্ড ব্যাপারটা আমার সঙ্গে হয়েছে। আমি আছি রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপের ঠিক ভেতরে, যেখানে ঢুকতে একটা সময় আপনাদের প্রচুর বেগ পেতে হবে এবং প্রচুর লাইন টাইন হবে, অনেক ভিড় হবে। এটা আমি খুব একটা স্পেশাল প্রিভিলেজ পেয়েছি টু শুট হেয়ার। এবং আজকে কথা বলেছি দুজন প্রচণ্ড ইম্পর্টেন্ট মানুষের সঙ্গে, যারা এই পুজোটার পেছনের দুটো প্রধান মাথা। তার মধ্যে একজন হলো শিল্পী, আরেকজন হলো এই পুরো উদ্যোগটার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। তারা কে? চলো দেখছি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট উইথ পূজা ভাইব। আমরা একটুখানি ঢুকতে যেটা ডিসকাস করতে চাই সেটা হলো যে এই যে আইডিয়াটা, এইটা কনসেপ্ট কী করে হলো এবং কতদিনের প্রসেস হলো, আইডিয়াটা কীভাবে এলো এবং ক্লাব সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করলো বা তারপরে কীভাবে প্রসেসটা এগোলো এটা দেখতে। সপ্তমীর দিন মানে 2024 সপ্তমী দিন সুশান্তদা ফোন করে আমাকে, বললো যে দেবাশিস এবারে আমাদের পুজোর কাজটা করতে হবে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, মানে এত বড় একটা মাঠ, কলকাতায় এত বড় একটা মাঠ পাওয়াটা আমার তো, সে অনেক আগে টালা পুতপাই করেছে, তারপরে এখানে এটা আমি বড় মাঠেও যেরকম খেলতে ভালোবাসি, ছোট মাঠেও সেটা নিয়ে, কিন্তু একটা বড় মাঠে খেলার একটা আনন্দ একটা বিশাল এক্সাইটেড হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে সুশান্তদার কাছে এসেছি, আলোচনা করেছি, আমরা কোনো চাপের নয়, আমি দেখে নেবো কি করতে হবে। আর আপনারা যখন আপনি যখন ফোনটা করলেন, আপনাদের মাথায় কি ছিল যে এবার কি করতে চাই? না, অ্যাকচুয়ালি দেবাশিস বারুই নামটা দুর্গাপুজোয় যতটা আলোচিত হওয়ার কথা ছিল না, আমার মনে হয় যে গত বছর অবধি ও অতটা আলোচিত জায়গায় ছিল না। মানে যে ধরনের কাজও করে বা ওর যা সাফল্য, যা স্ট্রাইক রেট, মাঝখানে প্রায় 13-14 বছর কাজ না করা সত্ত্বেও যেভাবে ও একটার পর একটা অবিস্মরণীয় কাজ দিয়েই গেছে, তা গত 2 বছর ধরে আমরা ভাবছিলাম যে দেবাশিসকে দিয়ে একবার কাজ আমরা করাবো। গত বছর ষষ্ঠীর দিনকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এবার দেবাশিস বারুইকে অফার করব। তারপর সপ্তমীর দিন আমি দেবাশিসকে ফোন করি। ফোন করার পরে ও সঙ্গে সঙ্গে সপ্তমীর দিন রাত্রিবেলায় মনে হয় ও আর অনুরোধে আসে, সন্ধ্যাবেলা এখানে আসে এবং সেখানে বসে মোটামুটি একটা প্রাইমারি আমাদের কথাবার্তা হয়। এবং আমরা থিমটা পুরো শিল্পীর ওপরে ছেড়েছিলাম, কারণ শিল্পীর পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাস করি এবং আমরা খালি ওকে বলেছিলাম যে লজিস্টিক সাপোর্ট যা দরকার আমরা সেটা দেবো, কিন্তু পুরো কাজটা তোমাকেই তুলে দিতে হবে। এবং সেই অনুযায়ী কিছু শর্ত আমাদের কাছে রেখেছিল যে আমার ফেব্রুয়ারি থেকে মার্চ চাই, সরস্বতী পুজোর থেকে মার্চ চাই। তাই আমরা কাজটা এবার সরস্বতী পুজোর থেকে শুরু করেছিলাম, প্রায় 16,000 স্কোয়ার ফিটের মণ্ডপ। তারপর তো কাজ আস্তে আস্তে সরস্বতী পুজো থেকে শুরু করলাম, আস্তে আস্তে এই জায়গায় এখন বেশ। চলুন আমরা ভেতরে বসে একটু কথা বলি, এখানে বোধহয় একটু পুষ্টিও পড়ছে। আজকে আমাদের সঙ্গে আছেন জেনারেলি আমার পডকাস্টে বিভিন্ন রকম গেস্ট থাকেন, আর আজকে আমার সঙ্গে আছেন দুজন এমন মানুষ যাদের স্বপ্নটা শুরু হয় দুর্গাপুজো ঘিরে অনেক দিন আগে থেকে। এবং তারা যেটা করেন, আমরা লোকজন অনেকেই আসি, দেখতে আসি এবং দেখে অবাক হয়ে যাই কি একটা ঘটেছে। কিছু প্যান্ডেল হয়, যে প্যান্ডেলগুলো দেখে আমরা ভাবি এটা কি করে সম্ভব হলো। আজকে এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু জানবো। আমার সঙ্গে আছেন শিল্পী দেবাশিস বারুই এবং আমাদের সঙ্গে আছেন সুশান্তদা অনেকটাই পরিচিত একজন মানুষ এবং এই যে রাজডাঙ্গা নব উদয় সংঘের প্রধান দুজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। প্রথমত ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর গিভিং আস দিস টাইম। আর আমরা তার মধ্যে বসেছি হলো একদম মণ্ডপের মধ্যে, সেটাও একটা খুবই অন্যরকম ফিলিং। দুর্গাপুজো শুরু তো এই হচ্ছে, শুরু হতে চলেছে সাধারণ মানুষের জন্য, বাট আপনাদের জন্য তো এটা অনেকদিন আগে থেকে শুরু হচ্ছে। এই শুরুর টাইমটা, এই যে এখন আমরা চারিদিকে যেটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে এবং আমরা অ্যামেজড হয়ে যাচ্ছি দেখে, কি অদ্ভুত লাগছে দেখতে। এটা শুরুটা কিভাবে হয়?
অ্যাকচুয়ালি এটা শুরু হয় আমাদের একটা দুর্গাপুজো শেষ হওয়ার ওই সপ্তমী অষ্টমী থেকে আমাদের একটা কথোপকথন চলে যে আমি কোন ক্লাব করব। মানে একদম দুর্গাপূজার ওই সময় থেকে? হ্যাঁ, ওই সময় থেকে পুজো চলাকালীনই তার সেই সময় থেকে আমাদের মোটামুটি একটা কথা হয়ে যায় আমি কোথায় করব, কিভাবে কি করা যাবে, এইভাবে পুরো শুরুটা হয়। কিন্তু তখন ওইভাবে ভাবা হয় না যে আমি কি করব। তখন শুধু আমি কোথায় করব এবং তার থেকে বড় কথা হলো আমার এই জায়গাটা, আমি যেই জায়গাটায় করব সেই জায়গাটা আমার সঙ্গে একটা লিঙ্ক আপ হয়ে গেল। মানে আমি কোন জায়গাটায় করছি এবং সেই জায়গাটা আমি কিভাবে তার একটা রূপ দেব, সেই জায়গাটা একটা আমার ভাবনা। মোটামুটি কলকাতায় দুর্গাপুজোর মাঠগুলো আমার সবই পরিচিত। মানে সবই জানি কোথায় কোন ক্লাবের কোন মাঠ রয়েছে, কিরকম একটা পরিচিত আছেই। এইভাবেই পুরো প্রথমটা আমার শুরু হয়। যেহেতু রাজডাঙ্গা নবোদয় থেকে আমাকে সুশান্তদা ফোন করলো সপ্তমের দিন। আমি সত্যিই খুব মানে আনন্দিত হয়েছিলাম। ওই রাজডাঙ্গা থেকে আমাকে ফোন এসছে বা রাজডাঙ্গায় এরকম একটা বড় হাইপে একটা বড় জায়গায় সবসময় পুজো করে এসছে। সেখানে একটা ইচ্ছেও ছিল এখানে করবো। এটা আমাদের সবারই। আমার তো ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার কিছু মাঠ রয়েছে মানে কলকাতায়। সেগুলো আমাকে টানে। মানে সেগুলো আমাকে টানে। শুধু বাজেট নয়, বাজেট ছাড়াও অনেক ভালো মাঠ রয়েছে। সেগুলোও যদি আমাকে দেয়, আমার যদি ওগুলো মনের সঙ্গে মিল খায়, ওগুলো আমাকে খুব টানে যে আমি ওই মাঠে যদি একটা পুজো করতে পারতাম। এর আগে ওরকম অনেক মাঠেই পুজো করেছি যেগুলো হয়তো ক্লাবগুলো খুব নাম নেই, কিন্তু মাঠটার সম্পর্কে আমার একটা ধারণা ছিল বা সেইটা থেকে আমি ওখানে কাজ করতে গেছি। তো সুশান্তদা বলার সঙ্গে আমি তো খুব এক্সাইটেড হয়ে আমি কাজটা করবই এরকম চিন্তাভাবনা নিয়ে আমি দাদার বেশ, সঙ্গে কথা বললাম যে বেশ। সুশান্তদা, এই যে ফোনটা করলেন, এই ফোনটা করার আগে আপনাদের ভাবনা কি থাকে যে এবার কি করব, কাকে ফোন করব, কিভাবে ডিসাইড করেন যে এই ডিসিশনটা কিভাবে হয় যে আচ্ছা এইবার আমরা এনাকে দিয়ে করাবো? গত বছর আমার মনে হয় যে তৃতীয় কি চতুর্থ দিন হবে, দেবাশিসের কাজটা যখন ওপেন হলো, ও যে গত বছর পুজোটা করেছিল যেখানে, সেই কাজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিই যে এবার রাজডাঙ্গা নবোদয়ে পরের বছর দেবাশিসকে নিতেই নেব। মানে আমারও আন্তরিক চাহিদা ছিল এবং ওরও কাজ করবার একটা প্যাশন ছিল এই মাঠে। দুটো মিলেমিশে কাজটা হলো, আলটিমেটলি কাজটা হলো এবং কিছু শর্তও দিয়েছিল যে কাজটা করার ক্ষেত্রে। আমরা সেটা বলেছিলাম ঠিক আছে আমরা আছি, আর যতটা সাপোর্ট আমাদের দরকার আমরা নিশ্চিতভাবে করব। এবং আরেকটা জিনিস যেটা, যে আমাদের এখানে সমস্ত বড় শিল্পী কাজ করে গেছে মোটামুটি। কলকাতা শহরে যারা কাজ করে প্রতিষ্ঠিত শিল্পীরা সবাই কাজ করে গেছে। কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। এত বড় মাঠ, প্রায় 16,000 স্কোয়ার ফিট অঞ্চল, এটাকে কভার করা, বিরাট বড় জায়গা। কভার করা এটা অনেকে এসে শেষ মুহূর্তে খেয়ে হারিয়ে ফেলেছে। আমরা চেষ্টা করেছিলাম বাচ্চা কিছু ছেলেদেরও দেওয়ার, জুনিয়র আর্টিস্ট যাতে তুলতে পারে। আমরা দুটো ছেলেকে দিয়েছিলাম, 2-3 বছর তারা করেছে, ভালোই করেছে। দুবার শর্ট লিস্টেডও আমাদের করেছিল। তা গত বছর ওই তৃতীয়ার দিন আমি সিদ্ধান্ত নিই দেবাশিসকে দিয়ে করাবো। এবং দেবাশিসও মোটামুটি প্রথম আমাদের যে সাক্ষাৎ হয়েছিল সপ্তমীর দিন সন্ধ্যাবেলা আমাদের এই লাউঞ্জে, সেখানে বসেই মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2025 সালে রাজডাঙ্গা নবোদয়ের কাজ দেবাশিস করবে। এবং সেই কথার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর দিন আমরা ভূমি পুজো করি এই পুজোর। এবং সরস্বতী পুজোর পরেই প্রায় মার্চের 1 তারিখ কি 2 তারিখ থেকে আমরা কাজ শুরু করে দিই, মানে ফুল ফ্লেজেড আমাদের কাজ শুরু হয়ে যায়। বেশ। এই যে আপনি বললেন একটা প্যান্ডেল দেখলেন, আপনি এটা একজন শিল্পীর কাজ দেখলেন এবং আপনি ডিসাইড করলেন এইবার আমাকে এনাকে দিয়ে করাতে হবে, এটা কি দেখে মনে হয়েছিল? না দেখুন, শুধু গতবারের কাজটা বললাম, এটা তো গতবারের কাজটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগার ব্যাপার। কিন্তু দেবাশিস বারুই আমি যে কটা কাজ ওর দেখেছি, আজকে টালা প্রত্যয় যে জায়গায় গেছে একটা পুজোকে, অনেকে অন্য আর্টিস্টের নাম বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেই পুজোটার উত্থানের পিছনে সম্পূর্ণভাবে দেবাশিসের কৃতিত্ব আছে। কারণ প্রথম 2017 সালে মনে হয় পুজোটা দেবাশিস নিয়েছিল, 17 এবং 18 সাল পরপর দুবার করেছিল এবং সেখানেও ওই পুজোটাকে একটা হাইপে তুলে দিয়ে গেছিলো। এবং ওর অনেকগুলো কাজই, চোরবাগানের কাজ যে কাজটা করেছিল সেই কাজটাও আমার ভালো লেগেছিল। একটু অন্য ধরনের কাজ। এবং আমি যেটা বলছিলাম তখন যে একটু প্রচার বিমুখ এবং এই পডকাস্ট সোশ্যাল মিডিয়া থেকে ও অনেকটাই দূরে, ওর নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসে এবং ওর কাজ দেখে আমি ইমপ্রেসড হয়েছিলাম, যার জন্য আমার মনে হয়েছিল যে দেবাশিসকে দরকার আমাদের এই মাঠের জন্য। সুশান্তদার সঙ্গে কাজ করার মজাটা এইখানেই, মানে আমার মনে হয়েছে আমার যখন আমি প্রথম কথা বলি সুশান্তদা, আগে আমার সঙ্গে সেভাবে কথা হয়নি, হয়তো খুব মিট হয়েছে বা দেখা হয়েছে, কিন্তু যখন আমি কথা বলি কাজ নিয়ে তখন আমার এটা মনেই হয়েছে যে
সুশান্তদা হয়তো পুজো তো একটা ফেস্টিভ্যাল ব্যাপার থাকে বা একটা নান্দনিক একটা সুন্দর ব্যাপার থাকে, তার বাইরেও অন্য কিছু উনি পেতে চায় বা অন্য একটা আর্টওয়ার্ক যেভাবে দেখি হুম, আমরা হুম, গ্যালারিতে, হুম। সেইটা উনি খুব রিয়েলাইজ করেন, উনি ওইটাকে মেনে নেয়। আচ্ছা। মানে এইটা আমার কাছে খুব ভাল লেগেছে যে হ্যাঁ, আমি এখানে জাম্প দিতেই পারি, শুধু একটা সুন্দর জিনিস করে দিলাম, সেটাই সবাই দেখলো। তার বাইরেও যে একটা আর্টওয়ার্ক মানে একটা নিজস্বতা একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা যে মেনে নেওয়া, যেটা সুশান্তদার কাছ দিয়ে আমি কাজ করে আমার এটা মনে হয়েছে, মানে কথা বলে এই সময়। তখন আমি তারপরে তো সুশান্তদার সঙ্গে মিট হলো। মিট হওয়ার পরে তারপরে তো অনেকবার আমরা বসেছি একসঙ্গে। কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার মনে হয়েছে যে সুশান্তদা আর্ট অবজেক্ট যেটা বলি মেন স্ট্রিমের যেটা, সেটা সুশান্তদা বোঝে এবং সেটা পছন্দ করে কিন্তু। আচ্ছা। মানে সবসময় যে একটা সুন্দর জিনিসই পছন্দ করবে তা নয়, তার বাইরেও যে একটা অন্যরকম অন্যরকম সৌন্দর্যকেও অ্যাপ্রিশিয়েট সেইটা করতে কিন্তু পারে। অ্যাপ্রিসিয়েট করে। সেইটা আচ্ছা। আমার কাছে মনে হয়েছে এবং আমি যা বলেছিলাম সেগুলো সঙ্গে সঙ্গেই ডান করে। হয়তো কিছু কারণে সেগুলো অফ হয়েছে। আমার দিক দিয়ে আমার মনে হচ্ছে এটা এখানে করা উচিত না বা এটা করব না। সেরকম কিছু আমার মধ্যে যেটা বললাম তখন, কিন্তু একটা পুজো তো সবসময় তো সবকিছু একটা গ্যালারির মতন করে সবকিছু করা যায় না। এটা খুব সাধারণ মানুষরা এখানে আসে। মানে খুব একটা গ্রাম থেকে চলে এলো, তারা দেখছে। তাদেরও জিনিসটা বুঝতে হবে। সেইভাবে পুজোটাকে এখানে পুরোটাই ভাবা হয়েছে। অ এইভাবেই তারপরে কথা হয়েছে এখানে। বেশ, আজকের দিনে থিম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই থিম, এই বিষয়টা শুরু হচ্ছে বেশ কিছুদিন হয়েছে এবং এটার একটা আলাদা করে মানে পুজোর সঙ্গে থিমের একটা কানেকশন হয়ে গেছে। এই যে থিম কি হবে বা আমরা এক্স্যাক্টলি কি ভাববো পুরোটা, এই ডিসকাশনটা কোন সময় শুরু হলো এবং ফাইনালাইজেশন কবে হলো? না, ভাবনার ব্যাপারটা পুরোপুরি শিল্পীর। মানে পুজোর বিষয়, পুজোর সাবজেক্ট এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না। আমি যতদূর আমার এখানে পুজো করে বুঝেছি। এই ভাবনাটা সম্পূর্ণ শিল্পীর। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে কাজ চলতে হয়তো কিছু আমাদের বক্তব্য থাকতে পারে যে এই জায়গাটা এটা হলে ভালো হতো কিংবা এটা না হলে ভালো হতো, কিন্তু সেটাও শিল্পীর ওপর ডিপেন্ড করছে। হুম। আমরা শিল্পীকে আমাদের বক্তব্যটা খালি জানাতে পারি, কিন্তু বাকি পুরো কাজটা যখন চলে, কাজটা চলাকালীন শিল্পীর ভাবনাটাই শেষ কথা। এবং আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি, কারণ আমি তাকে নিয়ে এসেছি কাজটা করবার জন্য। সেখানে আমরা যদি কাজটা করতেই পারতাম তাহলে তার শিল্পীকে প্রয়োজন হতো না। শিল্পীকে ডাকার কারণটাই হচ্ছে সে কাজটা তার মতো করে করবে এবং সেখানে যেটুকু সাপোর্ট দেওয়া সেই সাপোর্টটুকু আমরা দেবো। ক্লাব কমিটি এবং শিল্পী দুজনের কোলাবরেশনে একটা ভালো কাজ তৈরি হয়। মানে এমন নয় যে আমি দেবাশিসকে এখানে ডাকলাম, ডেকে নিয়ে আমার মতামতগুলো চাপিয়ে দিলাম, পয়সা দিচ্ছি বলে আমার মতামতটাই প্রাধান্য পাবে। সেই জিনিসটা যদি করতে যাই তাহলে পুজোটা দাঁড়াবে না পুজোর জায়গায়। আমরা শিল্পীর পূর্ণ স্বাধীনতা থাকে কাজ করবার। হ্যাঁ, কিছু বক্তব্য, যেমন আমাদেরও দর্শকদের কথা চিন্তা করতে হয়। আর আমি যখন কাজ করি প্রত্যেকে শিল্পীর সঙ্গে আমার কথা বলাই থাকে। হ্যাঁ, পুরস্কার একটা নিশ্চয়ই ব্যাপার থাকে, কিন্তু পুরস্কারটাই প্রধান রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে নয়। এটা আমি দেবাশিসকেও বলেছি। আমার কাছে মানুষ আসুক, যে কাজটা দেখবে এবং মায়ের আশীর্বাদে গত কয়েক বছরের রাজডাঙ্গা নবোদয় সংঘ সেটা রিজার্ভ করেছে। লক্ষ মানুষ আসে এবং যে কাজটা এবছর হয়েছে, আমার যদি অভিজ্ঞতা ঠিকঠাক থাকে, আমার মনে হয় একটা ইতিহাস হতে চলেছে এবছর। আমি পার্সোনালি প্রথমবার দেখলাম এবং দেখে আমার যেটা মনে হলো, মানে আমার ভালো লাগার তো একটা জিনিস হয়, যেটা এমেজমেন্ট হয়, বাপরে মানে হোয়াট ইজ দিস, এইটা খুব হয়েছে। এই ভাবনাটা কিভাবে ভাবলেন এবং ভাবনাটার গোড়ায় কি ছিল? এখানে তার আগে একটা কথা বলি, যেটা সুশান্তদা বলছিল, না আমাকে কোনো সময় বলেনি যে এটা করতে হবে। আমাকে যেটা বলেছে এখান দিয়ে ভিআইপি গেটটা কোথা দিয়ে করতে হবে আর এমার্জেন্সি এক্সিট কোথা দিয়ে করতে হবে, এইগুলো কিন্তু খুব বলে যে এইগুলো আমার কিন্তু দরকার। ডেফিনেটলি এগুলো তো করেই করতে হবে, কোনখান দিয়ে করলে সুবিধা হবে এইগুলো নিয়ে খুব ডিসকাশন হয়। আর সুশান্ত যতই বলুক আমাকে ওগুলো বলে নিজেদের বাসে এটা করতেই হবে, একদম আমার উপর ছেড়ে দিয়েছে। উনি তো বললেন ওই স্বাধীনতাটা বিশ্বাস করেন উনি। একদম ছেড়ে দিয়েছে। যেটা বলছেন উনি বলছে এই হয়তো এমার্জেন্সি এক্সিটটা কোথা দিয়ে বেরোলে সুবিধা হবে, লোকরা কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে এলে আমাদের এইগুলো। এবার ভাবনার জায়গাটা যেটা আমি না সত্যি করে আমি 12টা মাস, মানে আমাদের যদি বছর যদি দেখি 12টা মাস, আমি 6 মাস পুজোর জন্য রাখি, 6 মাস নিজের কাজের জন্য রাখি। আচ্ছা। আমি যখন আমার নিজের কাজ করি তখন কিন্তু পুজো নিয়ে ভাবি না, আর পুজো শেষ মানে আমার নিজের কাজের মধ্যে ঢুকে যাওয়া একদম। আমার সারা বছর বলতে আমার বছরে 2-3টে করে আমার এক্সিবিশন লেগেই থাকে গ্যালারিতে।
সেটা আমাকে করতেই হয়। আর পুজোটা আমি ভালোবাসা থেকে, মানে আমি ছোট কলেজ যখন করি বা কলেজের আগের থেকে পুজোটা আমার একটা অন্যরকম ব্যাপার ছিল। সেটা হলো মানে পুজোটা একটা বলুন ভেতরের ব্যাপার। মানে পুজোর সময় যদি আমি কাজ না করি, মনে হয় যেন আমি কিছুই করছি না, আমার আর কিছু নেই। একটা ভ্যাকুয়াম ফিল হয়। হ্যাঁ, এটা হয়। কারণ সবাই একটা হুল্লোড় করে কাজ করছে, সবাই তার আনন্দ, সেই আনন্দটা শুধু এই পুজোর ৫ মাস কিন্তু বিশাল করে। আর মাঠ, মানে যেটা বলছি বিষয়টা সম্পর্কে, আমি অ্যাকচুয়ালি কোনো আগের থেকে কোনো থিম ভাবি না। মানে আমাকে এই পরের বছর আমাকে এটা করতেই হবে বা এরকম একটা থিমকে নিয়ে আমি প্রেজেন্ট করলাম, এরকম ভাবতেই হবে সেরকম নয়। একটা ভাবনা থাকে যে আমি এই ভাবনার, যেটা আমার পেন্টিংয়ে থাকে বা আমার একটা কাজের মধ্যে থাকে, যে আমি এরকম একটা বিষয়কে নিয়ে কাজ করবো। সেটা আমার এই যে এখানে যে ভাবনাটা ভেবেছি, এটা কিন্তু আমার ক্যানভাসও হতে পারে। মানে আমি হয়তো নেক্সট যখন এক্সিবিশন করব, তখন হয়তো এই ভাবনা নিয়ে একটা পেন্টিং করলাম বা একটা ইনস্টলেশন করলাম, সেটা আমি হয়তো করব। কারণ এটা আমার একটা ভাবনা, যে এই ভাবনাটা আমি কিভাবে এখানে প্রকাশ করব। সেইটা আমি বড় একটা ক্যানভাস পেয়ে গেছি, যেটা হলো ১৭,০০০ স্কোয়ার ফিট একটা ক্যানভাস পেয়ে গেছি। সেই ক্যানভাসের মধ্যে আমি এই ভাবনাটাকে ফুটিয়ে তুলেছি। এই জার্নিটা আমার শুরু হয়েছিল, আমি প্রথম, মানে আমি বহু বছর পরে দুর্গা প্রতিমা করি। সেটা আমি প্রথম করি ২০১২-তে, ঠিক আছে? তার ২০০৯-এর পরে আমি এত বছর পরে প্রতিমা করি। আমি সুশান্তদাকে বললাম আমি কিন্তু এবছরে প্রতিমাটা আমি করব। সুশান্ত আমাকে কিন্তু একবারও বাধা দেয়নি। আমি জানি না, বলতেই পারতো তুমি তো প্রতিমা করো না, তুমি কেন প্রতিমা করলে? আমাকে কিন্তু একবারও বলেনি না দেবাশিস প্রতিমা তুমি করবে না। শান্ত বলে আমি প্রতিমা করি না, আমাকে বলতেই পারে। এত বড় একটা পুজো, সেখানে একটা অন্য কাউকে দিয়ে প্রতিমা করা, এটাই চায় শান্ত একটা ক্লাব। কিন্তু সুশান্তদা কোনো সময়, আমি পুরো মন প্রাণ দিয়ে ৫ মাস ধরেই প্রতিমা করেছি। মানে জানুয়ারির ফেব্রুয়ারি থেকে প্রথম আমার কিন্তু এই মাঠে আসা এই প্রতিমা দিয়েই, আচ্ছা এই প্রতিমা দিয়েই আমার এই মাঠে আসা, তারপরে প্যান্ডেলে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। এবার আমি প্রতিমাটাকে কিভাবে দেখবো এবং প্যান্ডেলের সঙ্গে, আমি এখানেই করেছি এই কারণে যে আমার প্যান্ডেলের সঙ্গে প্রতিমাটা কিভাবে মার্চ করব, সেটা একটা বিশাল ভাইটাল কাছে আমাদের, যেহেতু আমি এত বছর পরে আবার প্রতিমায় হাত দিয়েছি। স্যার, আমি খুব খুশি হয়েছি প্রতিমাটা করে। আর আমি একটা, আমার কাজের মধ্যে একটা এক্সপেরিমেন্ট থাকে প্রচুরভাবে। মানে প্রতিটা মুহূর্তে এক্সপেরিমেন্ট কিভাবে করব, প্রতিমার মধ্যেও সেই এক্সপেরিমেন্টটা করেছি। এটা পুরো সাহস করে, মানে যেহেতু আমার নিজের কাজের মধ্যে থাকে, এই সাহসটা আমার আছে, আমি করতে পারি। আর এই মাঠটায় যেটা করেছি, এটাও পুরো এক্সপেরিমেন্ট। মানে পুরোটাই এক্সপেরিমেন্ট। এই মিক্সিং, এখানে কোনো কালারই ব্যবহার করিনি। হ্যাঁ, এটা শুনছিলাম, একদম কোনো raw। কালার নেই পুরোটার না, মধ্যে। একদম কোনো কালার এখানে ব্যবহার করিনি। এবং যেই কালার অরিজিনাল মেটেরিয়ালে সেই সেই কালারটাই রাখা আছে। কালারই এখানে। কিন্তু একজনও কেউ বুঝতে পারবে না যে এখানে কালার নেই। আরে একটা অদ্ভুত, মানে মাকে তো কালার দিতেই হবে, হ্যাঁ। কালার না হলে সেটা হবে না। সেটা মায়ের রূপকে শুধু কালার দেওয়া হবে। রাইট রাইট, বাকি আর কোথাও কোনো না, কালার না, ইউজ না। করা হয়নি। আচ্ছা, নাইস, ভেরি নাইস। এই যে আপনি এই যে এইরকম একটা এটা তো একটা পিস অফ আর্ট। হ্যাঁ, এই- ভাবনার কথাটা এই এবার ভাবনাটা কিভাবে আসে যে এইভাবে আমি এটাকে দেখতে পাচ্ছি, ফাইনাল জিনিসটা এরকম দাঁড়াবে? না, আমি তখন মাঠটা আমাকে দেখায় দাদা, যে আমার এই মাঠ, আমি বলছি আমার পুরো মাঠটাই দরকার। বলছে পুরো মাঠটা? আমি বলি হ্যাঁ, আমার পুরো মাঠটা না হলে এখন করতে, আমার এখনো মনে হচ্ছে মাঠটা আরো একটু বড় হলে ভালো হতো। আচ্ছা যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমার মনে, আমি পরে বলেছি পাশে যেটুকু আছে ওইটুকু, ওইখানে যদি কিছুটা নাও দেয় বলেওছি এটা, মানে এটা আমি বলেছি এরকম। কারণ আমার অনেক ওয়াইড স্পেস, অনেক বড় জায়গা, আমি এটা সবসময় দেখি। কিন্তু ছোট জায়গাতে আমি খেলেছি, মানে এবছরও একটা ছোট 40 ফুট একটা জায়গাতেও খেলেছি। মানে সেখানেও এবছর কাজ করেছি, আবার এখানে একটা ১৭,০০০ স্কোয়ার ফিট কাজ করেছি। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা আমি কি করব যখন এই মাঠটা দেখি, আমি তখন চোখ বুজে পুরো মাঠটার মধ্যে আমি যে সিনারিটা এখানে তৈরি করব বা যে বিষয়টা নিয়ে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি এই জিনিসগুলো এখানে করব। কি করব কিন্তু আমি জানি না, আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি এরকম একটা অ্যাটমসফিয়ার, এরকম একটা জায়গা, এরকম একটা জিনিস, সেটা আমি চোখ বুজে আমি দেখে নিলাম একবার। ওই যে চোখ বুজে আমার মাথায় ঢুকে গেল, ওইটাই কিন্তু রয়ে গেল। তারপরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেক কাজের পরিবর্তন হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা ওটাই। স্ট্রাকচারটা কিন্তু ওইটা রয়ে গেছে। আমি যা দেখতে পেয়েছি সেই সময়, সেইটাই কিন্তু এখনো দেখছি। কিন্তু তারপরে অনেক স্ট্রাকচার, মেটেরিয়ালস কি ব্যবহার করবো, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এই যে এত কিছু ব্যবহার করছেন, কি কি ব্যবহার হয়েছে প্রধানত? এখানে আয়রন ব্যবহার হয়েছে, আয়রন ব্যবহার বাঁশ হয়েছে, কাঠ হয়েছে, কাপড় হয়েছে, তারপরে নেটসও আছে দেখলাম। হ্যাঁ নেট কাপড়গুলো হয়েছে,
এইসব অনেক কিছু, এক্স-রে প্লেট ব্যবহার করেছি। তারপর এমনি সাদা রঙের ফিল্ম একটা সেটার হ্যাঁ, ব্যবহার ওই দেখলাম। এক্স-রে প্লেট, ওগুলো গ্লাস ব্যবহার করেছি। মানে একদম পুরো মার্কেট থেকে যা পাওয়া যায় সেটাকেই ইনস্টল করা যাবে। আর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মানে প্রধান স্ট্রাকচারটা তো বোধহয় লোহার। হ্যাঁ, প্রধান যেহেতু লোহার, এটা করতে হবে এই কারণে, কারণ এখানে আমি জানি এখানে একটা ক্রাউড তৈরি হবে। আমাকে আয়রন স্ট্রাকচার না করলে এই ক্রাউডটা আমি হ্যান্ডেল পাশে করতে রাখতে পারবো না, পারবো ঠিক। না। আমি সেই কারণে লোহার একটা স্ট্রাকচার করেছি, যেহেতু অনেকটা ওপরে একটু উঠছে, উঠে পুরো জিনিসটাকে দেখছে। ওই কারণে এই স্ট্রাকচারটাকে পুরোটাই লোহার করতে হয়েছে আচ্ছা। এবং সেটা অনেক স্লিক হয়েছে। তারপরে এই লোহাটা করলে আমার কাছে সবসময় মনে হয় লোহাটা আমি পরবর্তীকালে এটাকে আমি নষ্ট করে ফেলবো না। এটাতে আমি রিসাইকেল করতে পারবো। মানে এটা আমি কি বলবো এটাকে? এটা আমি আবার রিইউজ করা হ্যাঁ, যাবে। রিইউজ করতে পারবো। কমিটিকে বাঁচানো আর কি। কমিটিকে হ্যাঁ, হ্যাঁ। বাঁচানো যেটা। কিন্তু বাঁশ করলে বা কাঠ করলে ঠিক, বা ঠিক। প্লাই করলে পুরোটাই আমার নষ্ট হয়ে যাবে। ঠিক, আমি ঠিক। কিচ্ছু পাবো না। ঠিক। এই একটা জিনিস আমার মনে হয় সবসময়, যে একটা কমিটি এবং একজন আর্টিস্টের মধ্যে এই কম্বিনেশনটা বা এই কি বলবো, এই কেমিস্ট্রিটা সবসময় মানে ভালো, যত ভালো হয় তত ভালো আমরা কাজ পাই। সুশান্ত তাকে জিজ্ঞেস করবো, এই যে পুজোর পুরো সময়টা, এই পুরো সময়টা জুড়ে এটা তো একটা যজ্ঞ, মানে এই জিনিসটা তৈরি করাও তো একটা যজ্ঞ। এটা নিশ্চয়ই একটা টিম আছে, সেই টিমটা ম্যানেজ করতে হয়। হাউ ইজ দ্যাট, মানে ওইটা কিভাবে হয় আপনাদের ম্যানেজমেন্ট, এবং এই পুরোটাকে ম্যানেজ করা এতটা বড় একটা ব্যাপার, এই ম্যানেজমেন্টটা কিভাবে সামলান? না, এটা তো আমরা একা না, আমাদের সঙ্গে কলকাতা পুলিশ আছে, কলকাতা কর্পোরেশনের একটা অংশ আছে। সবাই মিলেমিশে দুর্গাপুজোটা এমন জায়গায় এখন গেছে, দুর্গাপুজোটা তো একটা আমাদের প্রায় জাতীয় উৎসব হয়ে গেছে সত্যি, এবং হ্যাঁ। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা এখন এক মাসের একটা ইভেন্ট। আমরা যেমন নিজস্ব নিরাপত্তা বাহিনী রাখি, এখানে বাউন্সার রাখি, পাশাপাশি কলকাতা পুলিশ পুরোদমে সক্রিয়, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং আমাদের ভলেন্টিয়ার্সরাও সহযোগিতা করছে। আমাদের মহিলা বাহিনী এখানে খুব শক্তিশালী, তারা খুব অ্যাক্টিভ, তারাও এখানে 5 দিন 6 দিন ধরে টানা অংশগ্রহণ করে। সবাই মিলে হয়ে যায় এটা। কিন্তু এবছর একটু আমরা নিজেরাও চিন্তায় আছি, কারণ এবছর ফুটফলের সম্ভাবনা বেশি। ফুটফল তো অলরেডি আমাদের 2-একটা রিল আমরা বাজারে ছেড়েছিলাম পুজোর, প্রায় 4 মিলিয়ন ভিউ আমাদের ঠিক, ঠিক। হয়েছে। তা সেখান থেকে একটা আমরা আশা করছি যে এবছর একটা অন্য ধরনের ক্রাউডকে আমরা পাবো, মানে যে ক্রাউডটা এতদিন রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে তৈরি হয়েছিল তার বাইরেও একটা বড় অংশ ক্রাউড এবার আমাদের জন্য নতুন ক্রাউড আসবে, এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা পুলিশের সঙ্গে বসেছি দফায় দফায়। গতকালও ডিসি এসছিলেন, ওসি এসছিলেন, ডিসি ট্রাফিক এসছিলেন, আমরা বসে বসে মিটিং করেছি কি করে মানুষকে ওই অহেতুক লাইনের মধ্যে না দাঁড় করিয়ে ফ্রিকুয়েন্সিভাবে তাদের ঠাকুর দেখানো যায়, সেটা নিয়ে আমরা পুলিশের সঙ্গে আলোচনা করছি। আমাদের যা স্পেস আছে ভেতরে এককালীন আমাদের প্রায় 500 থেকে 700 লোক দাঁড়িয়ে যাবে ঠাকুর দেখতে, কোনো সমস্যা হবে না, এবং সেই লোকটা রোটেট করে আবার বাইরে দিয়ে বেরিয়ে যাবে। আমরা এক্সিটের জায়গা আলাদা করে দিয়েছি এবছর। আশা করছি আমরা সফল হব আর কি। বেশ। এই যে একটা মানে সমস্ত পুজো কমিটির মধ্যে একটা তো কম্পিটিশন থাকে, যে এইবার আমাদের একটা কিছু অন্যভাবে করতে হবে। এই কম্পিটিশনটাকে কিভাবে দেখেন আপনি? না দেখুন, কম্পিটিশন থাকা ভালো, কম্পিটিশনটা ছিল বলে পুজোটা আজকে এই জায়গায় গেছে। কিন্তু আপনি যদি আমার ব্যক্তিগতভাবে মনে করেন, আমি ওই তৃতীয়ার দিন থেকে বাইরে চেয়ার নিয়ে বসি আর লক্ষ লক্ষ মানুষ মণ্ডপে ঢুকছে, মণ্ডপ থেকে বেরোচ্ছে, ওটাই আমার সবচেয়ে বড় পাওনা। এর বাইরে পুরস্কার তো আছে, পুরস্কার পেলে বাড়তি আনন্দ, এবং রাজডাঙ্গা নবোদয় এখন পশ্চিমবঙ্গের পুজোর ইতিহাসে একটা জায়গা করে নিয়েছে। তো এবছর তো মনে হচ্ছে আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। যখন ফাইনালি এই পুজোটা হওয়ার পর যখন লোকজন ওই অ্যাপ্রিসিয়েশনটা দেয় যে হ্যাঁ এ দারুণ হয়েছে, কি কি ফিলিংটা কিরকম হয় সেই সময়? অনেক রকম হয়। আমার যেটা মনে হয়, মানে আমি না, মানে যখন কাজ করি খুব পাবলিকের কথা একটু ভাবি। মানে এটা আমার তো অবশ্যই, আমি কাজ করেছি আমার, কিন্তু আমার বাইরেও যে আমি কাদের জন্য করছি কাজটা, সেটা কিন্তু আমার সবসময় পুজো করতে গেলে আমার কিন্তু নাড়া দেয় যে পাবলিককে আমি কি দিতে পারবো, ওরা কি। কিন্তু এটা তো নয় একটা হোয়াইট কিউবের মধ্যে না, আমি একটা কাজ করলাম, তুমি এসে দেখো, তোমার ভালো লাগলো, খারাপ লাগলো, পেন্টিংটা বা ইনস্টলেশনটা, সেটা তো নয় এখানে। কিন্তু এখানে যে আমি ভেবেই এখানে আসি যে
জেনারেল পাবলিক, যারা সাধারণ পাবলিক, ওরা কিভাবে এই জিনিসটাকে নেবে, ওদের মধ্যে কিভাবে সহজে ঢুকিয়ে দেবে। আমার কিছু কিছু জায়গা থাকে আমি এগুলো করি, যেগুলো পাবলিক একটা অন্য অ্যাপ্রোচ তৈরি হবে, অন্য অ্যাপ্রোচ। আর ফিলিংটা করতে গেলে আমার মজা লাগে যে আমি যখন পাবলিক ওখান দিয়ে ঢুকছে, একটা খুব চেঁচামেচি করছে, তারপরে যখন ঢুকে বেরিয়ে গিয়ে আমি ঠিক গেটের এইরকম একটা জায়গা থাকি, ওই যে বেরিয়ে যাওয়ার মধ্যে ফিডব্যাকটা ওটা খুব নেওয়ার চেষ্টা করি। ও আচ্ছা, মানে আপনি হ্যাঁ, ওটা আমার খুব ভালো লাগে শুনতে। আচ্ছা, কারণ বাহ, আমি না একটা জিনিস হলো আমার ওইটার থেকেও আমাকে কেউ যদি বলে যে এটা এরকম হলো না, মানে কাজের মধ্যে যদি এটা বলে যে এটা একটু এরকম হলে ভালো হতো, বা এটা কেন তুমি করেছো, এই প্রশ্নটা থাকলে না, এটা থাকলে আমার কাছে আরো বেশি মনে হয় যেন আমি পরের স্টেপটা হয়তো আমি আবার ঠিক করতে পারবো। সেইটা আমার খুব প্রয়োজন হয়। মানে এইটা হয়তো পাবলিকের কাছে ধরুন নেওয়া সম্ভব না তো, কিন্তু এইটা খুব প্রয়োজন হয়। এইটা তো পাবলিকের কাছে অত ভিড়ের মধ্যে পাই না, কিন্তু এটা আমার ফুলে মনে হয় যে এর পরের কাজটা হয়তো আমি এই জায়গাটাকে আবার ওভারকাম করে দেবো। কিন্তু খুব মজা লাগে আমার। এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। এই যে বলছি, আমি যখন 17-তে কাজটা করি তালাপোতায় কথা আসছে এইখানে, আমার ওটা এখনো মনে হয় আমার কাছে ফেভারিট কাজ। কেন বলছি, আমি ওখানে বলছিলাম মন বলে একটা বিষয়তে নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম। সেটা যখন করার পরে যে প্রচুর লোকজন হয়েছে, ঠিক অষ্টমীর দিন একটা ভদ্র লোক এলেন। উনি ওনার যেটা ওটা ক্যান্সার, ঠিক আছে। উনি এলেন আমাকে, ক্লাবের কোনো কর্মকর্তা, সে আমাকে বললো যে সে এরকম উনি দেখতে এসে, উনি দেখে ঠাকুরের সামনে বসে দেখছেন, অনেকক্ষণ ধরে দেখছেন। তারপর উনি জিজ্ঞাসা করেন কে বানিয়েছেন, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, ওখানে ভেতরেই দাঁড়িয়ে। উনি বলে বাবা কি বলবো, তুমি কি করেছো জানো তো, আমাকে ডাক্তার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি জানি আমি আর বেশি, আমার ক্যান্সার হয়েছে, বেশি দিন বাঁচবো না। কিন্তু আমার এটা মনে হয়েছে যে আমি মরে গেলে আমি কোথায় যাব। আমার এইখানে এসে মনে হচ্ছে আমি কোথায় যাব, আমি এখানে বসে পেয়ে গেছি। হ্যাঁ, মানে আমি অবাক। আমার এটা আমার মানে কি পাওনা, মানে এটাই তো পাওনা। এইটাই মানে এইরকম জিনিসটা আমি মন যে একটা করেছি, আর কারো কাছে কেউ পেয়েছে কি পায়নি আমি জানি না, আমি একটা লোকের কাছে পেরেছি, সেটাই আমার কাছে শান্তি। এরকম আমার এত ভিড়ের মধ্যে যদি কারো কাছে একটু পাই যে আমি যেটা করতে চেয়েছি সেটা আমি করতে পেরেছি, করলেই আমার শান্তি। আর কিছু না, যে আমি করতে পেরেছি। আমি হয়তো 1000 লোকের কাছ দিয়ে একজনের কাছ দিয়ে আমি ফিডব্যাকটা পেলাম যে তুমি কি এরকম বানিয়েছো, সেটা আমার কাছে বিশাল পাওনা, আমার এত লোকের পাওনা। আচ্ছা, এর না সত্যি এর চেয়ে বেশি পাওনা তো কিছু হয় না। যেমন সুশান্ত দা বলছিল যে এই যে মানুষ যখন ঢোকে বা মানুষ যখন বেরোয়, এই যে পুরো ফুটফলটা দেখে আপনার আনন্দটা ওখান থেকে পাওয়া যায়। আসলে বোধহয় আনন্দটা ওইখানেই থাকে। মানে পুরস্কার তো অবশ্যই আনন্দের, কিন্তু তার চেয়ে বেশি আমার মনে হয় মানুষ অ্যাপ্রিসিয়েট করলেই অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এটা দেখুন, এটা নিজের ভেতরের একটা আনন্দ যে কাজ চলছে না। আমি তো একটা জনপ্রতিনিধি, আমার লাস্ট 3 মাস ধরে পুরো রুটিনটা চেঞ্জ হয়ে যায়। মানে লাস্ট 3 মাস ধরে সন্ধ্যাবেলা আমি অন্য কোনো কাজ রাখতে পারি না। আমাকে সন্ধ্যাবেলা একবার করে এখানে প্যান্ডেলে আসতেই হবে। এসে কতটা কি হলো না হলো ওর সঙ্গে গল্প করা, যে শিল্পে থাকবো তার সঙ্গে গল্প করা। দুপুরবেলা অফিস করার পরে আমি 2-2:30 নাগাদ একবার করে ঢুকবো এখানে, ঢুকে আবার বলবো খাবো, ঢুকে লেবারদের সঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়া। এটা একটা আলাদা সিস্টেমের মধ্যে পড়ে গেছে, এবং এটা নিজের আনন্দ, ভেতরের আনন্দ। মানে এটা শেয়ার করা যায় না, এটা বলাও যায় না, এটা বোঝানো যাবে না। এটা না থাকলে হয়তো পুজো করাও যেত না। হয়তো ওরা যা ডাল ভাত করেছে সেটাই আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা হলো যে এই যে আস্তে 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 পুরোটা তৈরি হয়ে যায় চোখের সামনে, এটাও একটা অন্যরকম আনন্দ নিশ্চয়ই। না দেখুন, আমি যেটা মানি যে দেবাশিসের ভাবনা এবং ওর সমস্ত সামগ্রিক পরিকল্পনা ওর, কিন্তু আমার এখানে যারা কাজ করে, যারা লেবার, তাদের কথাটাও আমরা ভাবি। মানে তাদের কিন্তু ওই বিশেষ করে এবছর যারা কাজ করেছে, মানে 2-1টা টিম তো মন প্রাণ দিয়ে কাজ করেছে, তারা কেউ বাড়ি যেতে চাইছে না। লাস্ট ধরুন মার্চ মাস থেকে 16-32 জনের একটা টিম এখানে রয়ে গেছে, তারা একদিনের জন্য বাড়ি যায়নি। তারা থেকে এখানে যে আয়রনের যা কাজ সব ওরা করেছে। এইগুলো ভালোবাসা না থাকলে হয় না, পুরোটাই প্রফেশনাল, পয়সা দিয়ে পাওয়া যায় না। ঠিক একেবারেই তাই। এটা বলেছে সুশান্তদা বললো, তার মধ্যে আমি তো অনেকটা বেশি ওদের সঙ্গে কাটিয়েছি। এই বাড়ি যেতে চায় না, এটা হওয়ার পেছনে একটা কারণ আছে। আমার এখানে যা সৃষ্টি হচ্ছে না, সেগুলো খুব তাড়াতাড়ি, মানে আজকাল ভাবছি তো আজকের 19 আমার ওই আগের থেকে একটা ভেবে কাজ করলাম, সে না ওর এই মজাটা পেয়ে গেছে, বুঝছেন তো। মানে একটা ক্যানভাসে রং লাগাতে যেরকম সৃষ্টিটা,
ওদেরকে দিয়ে কাজ করে, ওরা না ওই জিনিসটা দেবাশিসদা কি করতে হবে, আমি বললাম এরকম একটা জিনিস এরকম করতে হবে। ওই যে নতুন ক্রিয়েট হলো জিনিসটা, ওই ক্রিয়েশনের ক্রিয়েশনটা ওর মজাটা হ্যাঁ, পেয়ে গেছে, ঠিক। আর কিছু না। মানে ওরা কিছুই জানে না কিছু করতে, কিন্তু আমি বলছি যখন ওই যে ক্রিয়েট নতুন করে ক্রিয়েট হচ্ছে, যে এই যে একটা ক্রিয়েট করা, যে একটা জিনিস বানাচ্ছি, এই মজাটা ওরা বিশাল পেয়ে গেছে। আরেকটা জিনিস আমার মনে হয় যে এইটা তো একদিনে তৈরি হয়নি, আস্তে 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 তৈরি হচ্ছে। এই যে প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে চোখের সামনে দেখতে পাওয়া যে আচ্ছা এইটা হতে চলেছে, এটাও তো খুব আনন্দের নিশ্চয়ই। মানে আপনার জন্য, আপনার জন্য, দুজনের জন্যই এটা আনন্দের হবে। আনন্দের, আবার ওয়া ফ্যাক্টরটাও থাকে না আমাদের ক্ষেত্রে। কারণ আপনি আজকে দেখলেন প্রথম, আপনি ঢুকে যে ফিলটা আপনি পেলেন, সেটা আমাদের ক্ষেত্রে থাকে না। মানে আমরা জিনিসটা একদম ঠিক প্রথম থেকে দেখতে 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 আজকে আমার এখন মনে হচ্ছে যে আপনার কাছে কেমন লাগবে, ঠিক, আমার ভালো লাগাটা ম্যাটার করছে না, রাইট। মানুষটা ঢুকবে, মানুষের কাছে কেমন লাগবে, সেই ফিলিংটা এখন আমাদের আছে। হ্যাঁ, মানে ওই আর কি, যে একবার কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছে তারপর তো আর দেখলে তো আর ওই আনন্দটা, সেম আনন্দটা পাবে না, যেটা আজকে সত্যি ঢুকে যেটা পেলাম আমি, সেটা তো অবভিয়াসলি। বাট অ্যাজ এ ক্রিয়েটার, মানে ক্রিয়েশন যারা করে, এবার দুটো, আমাদের যেমন সিনেমার ক্ষেত্রে ডিরেক্টর প্রডিউসার হয়, ডিরেক্টর ইজ প্লেস দ্য আর্টিস্ট পার্ট অ্যান্ড প্রডিউসার প্লেস দ্য লজিস্টিক পার্ট। এখানেও আপনাদের ব্যাপারটা এরকম। মানুষের জন্য মানে এই পার্টিকুলার থিমটা কি বলবে মানুষকে? মানে মানুষ তো দেখে সৌন্দর্য তো পাচ্ছেই, তার সঙ্গে কি পাবে? মানে এই থিমটা ভাবা হয়েছে প্রশ্ন। প্রশ্ন থিমটার নাম। অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার কাছে একটা শব্দকে আমি ব্যবহার করেছি। মানে এখানে প্রশ্ন বলে কোনো মানে বস্তু বা এরম নয়, যে প্রশ্নর কোনো রূপ নেই, যে প্রশ্নর কোনো চেহারাকে দেখা যায় না, একটা শব্দ। শুধু আমি বললাম প্রশ্ন একটা শব্দ, পুরো এই জার্নিটার মধ্যে এই প্রশ্নটাকে আমি রেখেছি, মানে এই প্রশ্নটাকেই দেখিয়েছি। আমাকে বলতেই পারেন এই প্রশ্নটা আমি কি দেখবো। অ্যাকচুয়ালি এই প্রশ্নটাকে আমরা দেখতে পাই, যেটা আমরা প্রশ্নটাকে, আমরা অনেক শব্দ আছে যেগুলো আমরা দেখতে পাই না, যেটা পাই না সেটা আমি এখানে সৃষ্টি করেছি। যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে প্রশ্নটা শব্দটা বলছি, সেই প্রশ্নটা আমরা দেখতে পাই না তো, কিন্তু সেইটাই আমি ক্রিয়েট করেছি, প্রশ্নটা কিরকম দেখতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেটাকে একটা রূপ দিয়েছেন আপনি, রূপ দিয়েছি। যে এটাই হলো প্রশ্ন। এটাই হলো প্রশ্ন। ও, মানে এখানে প্রথম ঢুকতেই একটা শিবলিঙ্গের মতন দেখানো হয়েছে। আপনি ওখান দিয়ে ঢুকলেই বলে যে শিবলিঙ্গের মধ্যে একটা যোনি, একটা লিঙ্গ রয়েছে, এবং যে লিঙ্গর মধ্যে ওতল পাতল হচ্ছে ভেতরে, একটা ডুব সাগরের মতন, সাগরের ওতল পাতল হতে যে যোনি লিঙ্গের মতন। আমরা তো শিবলিঙ্গ অনেকেই দেখি, আমরা জানি না শিবলিঙ্গের উপর একটা চোখ এঁকে দিলাম, 3টে দাগ এঁকে দিলাম, অ্যাকচুয়ালি সেটা কি শিবলিঙ্গ? ওটা কি শিব না, ওটা শিবলিঙ্গ। মানে বলা হচ্ছে যোনি আর লিঙ্গ নিয়েই একটা শিবলিঙ্গ তৈরি হয়। তার মধ্যে কি হয়? জন্ম হয়, সৃষ্টি হয়। সেই সৃষ্টিটাকে এখন হবে, সেই সৃষ্টিটা কি হচ্ছে? নারী ও পুরুষ। এখানে নারীতে কিভাবে দেখানো হচ্ছে, পুরুষকে কিভাবে দেখানো হচ্ছে, সেইটা এখানে তৈরি করা হয়েছে। এবং নারী পুরুষ, এই আমরা এখন মানুষ হয়ে নারী পুরুষের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি করছি, আমি নারী পুরুষ বলে আমি বলছি আমার অধিকার বা আমার ক্ষমতা বেশি, একজন নারী বলছে আমার অধিকার বা আমার ক্ষমতা বেশি, এই দ্বন্দ্বটা কেন হবে? এইটাকে নিয়েই আমার বিষয়টা, এটাকে নিয়ে বিষয়টা। এখানে যে মা দুর্গাকে যেখানে করা হয়েছে, সে একটা পিলার হিসাবে রয়েছে, তার একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে। ঠিক, যে ফ্যামিলির মধ্যে মা, বাবা, ভাই, বোন থাকে, একটা বাড়ি দেখানো হচ্ছে, যে বাড়িতে 4টে পিলার নিয়ে একটা বাড়ি হয়, এবং সেই পিলারের মধ্যে যদি একটা পিলার না থাকে, সেই বাড়িটা ভেঙে যাবে। ওই ফ্যামিলির মধ্যেও যদি একটা কেউ না থাকে, সেই ফ্যামিলিটা ভেঙে যাবে। আমরা যখন একটা শিশু হয়, তাকে আমরা শিশু বলি, তাকে বলি না তুমি ছেলে বা মেয়ে, তুমি বলে একটা শিশু। সে যখন আস্তে আস্তে বড় হয়, আমাদের ফ্যামিলি থেকে তাকে বলা হয় তুমি মেয়ে, তুমি ছেলে। মেয়েদেরকে বলা হয় তুমি ফুটবল খেলবে না, আর ছেলেদেরকে বলা হয় তুমি পুতুল খেলবে না। সেইভাবে আমরা তৈরি করি, সেখানে নারী পুরুষের বিভাজনটা তৈরি করি। এইখানে সেটাই দেখতেছি। এবং আপনি যেভাবে মায়ের মূর্তিটা তৈরি করেছেন, তাতেও দেখা যাচ্ছে যে মা দুটো হাত দুদিকে এইভাবে দাঁড়িয়ে, অ্যাজ ইফ মানে সবকিছু প্রোটেক্টেড। আপনি এই ভাবনা থেকেই পুরোটা ভাবা। এখানে মায়ের দুর্গাটা যেটা আছে, মানে দেখবেন হাত পা বডিটা হ্যাঁ, একটা কোণ তৈরি হয়েছে। ঠিক ঠিক। মানে আমি যে বললাম না, একটা পিলার, তার একটা কোণ তৈরি হয়, মানে সব টোন নিয়েই একটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে।
ঠিক আছে, সেরকমই মায়ের রূপটাকে এখানে দেওয়া হয়েছে যে এখানে মহিষাসুর নেই? হ্যাঁ, মহিষাসুর আছে, নিচে আছে, ও নিচে নিচে আছে, সবই আছে এখানে। আর দেখুন এই যে পুরো ওই স্ট্রাকচারটা একটা কোণ, ঠিক ঠিক মানে একটা পিলারের কোণের মধ্যে মা রয়েছে। ঠিক। এখানে মা দুর্গা তো সৃষ্টি করা হয়েছে, মা দুর্গা তো পুরুষ মহিলা হিসাবে নয়, মা দুর্গাকে সৃষ্টি করা হয়েছে, সবার আশীর্বাদ দিয়ে একটা মা দুর্গার জন্ম হয়েছে, মানে খারাপকে ধ্বংস করার জন্য। একটা শক্তি হয়েছে, একটা সেই- শক্তি যেটা শুভ হ্যাঁ, শক্তি, হ্যাঁ, খারাপ সেই শক্তিকে নষ্ট শক্তিটাই করে। তৈরি করা হয়েছে, হ্যাঁ। সেই শক্তিটাই হলো মা দুর্গা এখানে দেখানো। আমরা মোটামুটি তো সব বিষয় নিয়ে কথা বললাম, আর কি কিছু বাকি থাকলো আপনাদের তরফ থেকে? না, বাকি এটুকুই রইলো যে আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলার সমস্ত দর্শককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মণ্ডপে। আপনারা আসুন, একটা দুর্গাপুজো আপনারা অনেক দেখেছেন, একটা ম্যাজিক্যাল কাজ হয়েছে, সে কাজটা আপনাকে প্রত্যক্ষ করতেই হবে, তবে আপনি একটা অনবদ্য সৃষ্টির সাক্ষী থাকবেন। সকলে আসুন, ভালো লাগবে। আমি আমার তরফ থেকে আমার চ্যানেলের দর্শকদের বলি যে এখনই আমার ঢুকে, আমি পুরোটা দেখাবো না, পুরোটা এখানে খুব একটা দেখাবো না, যতটুকু দেখানোর ততটুকুই দেখানো, বাকিটা আর ক্যামেরা দেখে এটা বোঝা যাবে না। এটা না, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি যেটা দেখাচ্ছেন এটা আমাদের কিন্তু 25% দেখাচ্ছে। রাইট, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমি যতটুকু দেখছি পুরোটা এখন দেখতে অবধি, গেলে আপনাকে মণ্ডপে আসতে হবে। ঠিক, তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা আমি যতটুকু দেখেছি তাতেই আমার যে অ্যামেজমেন্টটা তৈরি হচ্ছে, আমরা যে ঢুকেই ভাবছি এটা কি, এটা যে তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় একবার তো চাক্ষুষ করাই উচিত। আর আমাদের আমার অডিয়েন্সরা খুবই শিল্পকে সমাদর করতে চায়, শিল্পকে সমাদর করতে ভালোবাসে। আর এইখানে এসে পার্টিকুলারলি আমার চোখটা কিন্তু জাস্ট এইরকম হয়ে গেছে টু সি দ্য আর্ট ওয়ার্ক, মানে এটা সত্যি একটা পিস অফ আর্ট বলে মনে হচ্ছে আমার। সো সেই কারণে অবশ্যই সবাই আসুন আমার তরফ থেকে, এবং সুশান্তদা এবং দেবাশিসদার তরফ থেকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল রাজাটাকা নবোদয়ের সঙ্গে। ভরিয়ে দিন, ফুটফল আসুক আরো বেশি। আজকের এপিসোড এখানেই শেষ করব। থ্যাংক ইউ আপনাদের দুজনকে এই সময়টা দেওয়ার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করব। শেষবার যেটা বলি আরেকবার বলে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।